আশ্চর্য, লোকটা এভাবে কেন রয়েছে? শ্রেয়সী মেসেজ করো দাঁড়িয়ে আছেন কেন, ভিজে যাচ্ছেন তো নায়ক সাহেব, গাড়িতে উঠুন। হাতের ইশারায় শ্রেয়সী ওকে ফোন দেখালো। রুদ্র তার গাড়ির ডোর খুলে মোবাইল হাতে নিয়ে মেসেজ দেখে বাধ্য ছেলের মতো ভেতরে বসলো। মেসেজ করো। আমার সামনে এভাবে আসতে নিষেধ করেছিলাম কিন্তু তোমায়, বোকা মেয়ে। শ্রেয়সী চট করে রুমে চলে এলো। ইস, ছি, সে আবারও ভুল করলো। এখন তো বৃষ্টির ছাটে হালকা ভিজে গিয়েছে তার টি শার্টখানা। উফ, অসহ্য। রুদ্র বাড়ি ফিরলে আশাদ অস্থির হলো। একই স্যার, আপনি এভাবে ভিজলেন কিভাবে? বোকার মতো কথা বলবে না, বাইরে বৃষ্টি হচ্ছে আরশাদ। আশাদ জিভ কাটলো, তখন বলল, আমি তো আপনার টেনশনে বৃষ্টির খেয়াল রাখতেই ভুলে গেছি। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, সামনে থেকে সরো। তোমাকে যেই কাজ দেওয়া হয়েছে সেটা করো। পিহু প্রচণ্ড মন খারাপ। তার প্রিয় মানুষটার সাথে কথা হয় না, দেখা হয় না অনেকগুলো দিন। কি কমতি আছে তার মাঝে? কেন লোকটা তার সাথে এমন করে? আর কতগুলো দিনই মানুষটার কণ্ঠ না শুনে তার থাকতে হবে? লোকটা যতই রাগ করুক এবার ফোন দিবেই। করুক না করুক রাগ, তবুও তো কথা বলবে। অনেক কষ্টে ভাইয়ের নর্মাল ফোন থেকে সে এই নাম্বার জোগাড় করেছে। আগেরটা তো বন্ধ। হ্যালো। পিহু হৃদ মাঝারে গভীর শীতলতা অনুভব করল। লোকটা একটুখানি স্বরে তারও যে আটকে থাকা নিঃশ্বাস বের হয় নিঃশব্দে। কেমন আছেন পিয়ম ভাই? ভালো। রাত 12টার সময় কোনো ভদ্র ঘরের মেয়ে একটা পর পুরুষকে ফোন দেয় বলো? লোকটার এমন ধারালো কথায় কষ্ট পেলেও তো তা আমলে নিল না পিহু। আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি? প্রয়োজন মনে করছি না, ফোন রাখো। আপনি ঢাকা আসবেন কবে পিয়ম ভাই? তোকে ফোন রাখতে বলেছি, নেক্সট টাইম আমাকে ফোন দিবি না। পিয়ম ভাই ফোন কেটে দিল, হতাশ হলো সে। এমন কেন করে লোকটা? ভাইয়ের বন্ধুতায় ব্যাপারটা ভাইয়াকে বলতে অস্বস্তি হচ্ছে তার। অন্য কেউ হলে ভাইয়াকে বলে সব আদায় করে নিত সে। লোকটাকে সে শুধু মাত্র তার অনুভূতি বোঝানোর জন্যই সময় দিচ্ছে। সে কি জিনিস তা হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে। একবার শুধু ঢাকা আসুক সে। এই পিহু কি চিজ তার ভালোবাসা হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে সে। রুদ্র তার লক্ষ্যে পৌঁছে যাক, তখন তার ভাইকেও বলবে। আজ পর্যন্ত কোনো আবদার তার ভাই অপূর্ণ রাখেনি। ফোন কেটে পিয়ম ভাবনার অতলে গেল। পিয়ম একজন সিআইডি অফিসার, এই কথা শ্রেয়মী ছাড়া আর কেউ জানে না। এমনকি তার বাড়ির আর একটা মানুষও নয়। সবাই জানে সে ঢাকায় একটা কোম্পানিতে জব করে। শ্রেয়সীও কিছু জানতো না, কিন্তু কিছুদিন আগে কিছু ইম্পর্টেন্ট কথা শুনে ফেলায় তাকে বলতে হয়েছে বিষয়টি। তার যখন এই পোস্টে জয়েনিং হলো তখন রুদ্র বাংলাদেশে ছিল না। আজ থেকে 6 বছর আগে প্রিয়ম ও রুদ্র একই ভার্সিটি থেকে পড়াশোনা করতো, তখন থেকে তাদের অটুট ফ্রেন্ডশিপ। কিন্তু হঠাৎ করে রুদ্র তাদের ভার্সিটির কাউকে কিছু না জানিয়েই ইউএসএ চলে যায়। রুদ্র তাদের কাছে প্রিয়ম ওর বিষয়ে জানতে গিয়েছিল, কিন্তু ভদ্রলোক বললেন তার নাতি পড়াশোনার জন্য গিয়েছে সেখানে। ঠিক তার 2 বছর পরেই 14 বছরের পিহুকেও নিয়ে যাওয়া হয় রুদ্রের কাছে। তা শুনে প্রচণ্ড আশ্চর্য হয়েছিল পিয়ম। পিহু নাকি পড়াশোনা করতে গিয়েছে সেখানে। তার ছোট্ট পিহুকে নেওয়ার কি দরকার ছিল? যোগাযোগ বা কেন বন্ধ করো? মেয়েটাকে সে সেই 8 বছর ধরেই ভালোবাসে আসছে, কিন্তু তা আজ পর্যন্ত কিচ্ছুটি আজ করতে দেয়নি সে। 4 বছরের মাথায় রুদ্র দেশে ফিরে আসে একদম অন্য রূপে। রুদ্রের আগে ছিমছাম দেহ, সেই রোগা পাতার শরীর সবই একদম রূপকথার রাজ্যের রাজার মতো চমৎকার আকর্ষণীয় হয়ে গিয়েছিল সবার কাছে। পিউকেও সঙ্গে নিয়ে এসেছিল। তার ঠিক 1 বছর আগেই ট্রেনিং করার মাধ্যমে ডিফেন্সে তার জবটা হয়ে যায় সবার অলক্ষেই। রুদ্রকেও আর এই বিষয়টা জানানো হয়নি। 1 বছরেই তার চাকরির জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, কতবার হাসপাতালে ছিল। নিজের ভালোবাসার মানুষটাকে সে অনিশ্চিত ভবিষ্যতে রাখতে চায় না, তাই তো তার প্রতি এই আচরণ। তারও যে খুব কষ্ট হয়, কিন্তু বোকা মেয়েটাকে তা বোঝাবো কি করে? কিন্তু দেশে আসার পরেই রুদ্র চমৎকারভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছে। 2 বছরে 10টা মুভি রিলিজ করেছে চমৎকারভাবে। কোনো মুভির একাংশেও রোমান্টিক না হওয়া সত্ত্বেও প্রতিটা মুভি খুব দারুণভাবে হিট করে গেছে। দেশে আসার পর রুদ্র তার খোঁজ নিয়েছে প্রথমে। তাদের বন্ধুত্ব এখনও অটুট, কিন্তু প্রিয়ম অদ্ভুতভাবে একটা বিষয় লক্ষ্য করেছে। এই এত জনপ্রিয়তা পাওয়ার পরেও সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর মধ্যে কোনো ভাবাবেগ নেই। মনের জয় যেন এটা তার বা হাতের মোয়া।
নিছকই তুচ্ছ বিষয় সব। এত জনপ্রিয়তা পাওয়ার পরেও কোনো প্রেস মিডিয়ার ধার সে ধারেনি। অন্য অন্য নায়কদের যেমন একে অপরের সঙ্গে সংঘাত, কিন্তু রুদ্র এসবের কিছুতেই নেই। খুব সামান্য যতটুকু না করলেই নয়, তার না আছে কোনো নায়কের সাথে ভাব, না আছে কোনো নায়িকার সাথে, না তার বিষয়ে কোনো ব্যাড নিউজ। রুদ্র বেশিরভাগ মুভির শুটিং করে ভিন্ন ভিন্ন দেশে। সে যখন কোনো প্রডিউসারকে বলে সে এখন লন্ডনে বা ক্যালিফোর্নিয়া শুটিং করতে চায়, প্রডিউসারদেরও কাছে তাই সই। খুব গভীরভাবে কেউ লক্ষ্য করে বোঝা যাবে রুদ্রর কাছে এই পেশাটা শুধুমাত্র একটা খেলা। পিয়ম জানে না তার অনুমান কতটা সত্য। পিউর সাথে কথা বলার আগে তাকে উপরমহল থেকে কল করা হয়েছিল। তাদের টিমকে এক অত্যন্ত কঠিন সত্যের তদন্ত করতে দেয়া হয়েছে। কয়েক বছর ধরে নাকি একটা দল গোপনভাবে কাজ করে যাচ্ছে দেশের জন্য, নাম হোয়াইট স্নাক্স। সে দেশে একটা বিভ্রাট ছড়াচ্ছে, দেশের প্রতারক দেশদ্রোহীকে বের করে তাদের কালোবাজারি সব তথ্য ফাঁস করছে। যদিও দেশদ্রোহীদের ধরিয়ে দেওয়া ভালো কাজ, তাই সরকার থেকে এই নির্দেশনা। তাদের সন্ধান পেলেই সরকারের আরও সুবিধা হবে। হোয়াইট বলে নিজেকে সে কি প্রমাণ করতে চায়? সে নিরপরাধীদের কোনো শাস্তি দেয় না। সে হোয়াইট স্ন্যাক্সের বিষয়েই খোঁজ নিতে বলা হয়েছে তাদের টিমকে। সেই কাজ তারা কতটা সফল হবে জানে না তারা। যেখানে বড় বড় অফিসারগণও তার কিচ্ছু করতে পারেনি, তবুও চেষ্টা করতে ক্ষতিকে কারি ঢাকা ব্যাক করবে সে। কাল রাতে বর্ষণের দরুন মাঠঘাটে সমস্ত ঘাসেরা যেন তাদের সতেজতা ফিরে পেয়েছে নতুনভাবে। কি চমৎকার লাগছে! মাটি হালকা ভেজা ভেজা, তার মধ্যে রুদ্র আরশাদকে সঙ্গে নিয়ে বের হয়েছে জগিংয়ে। পুরো 1 বছরের শিডিউল শুটিং সব বাংলাদেশে সেট আপ করো আসাদ। এখান থেকে সব ডিল করার ব্যবস্থা করো। আরশাদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল তার স্যারের দিকে। যেখানে নেক্সট মান্থে তাদের দুবাই যাওয়ার প্ল্যান, সেই বান্দা তার সব কাজের শিডিউল বাংলাদেশে সেট করতে বলেছে, তাও আবার 1 বছরের। এখন শুধু মাত্র তার জ্ঞান হারানোরই বা বাকি আছে। বাকি তথ্য বলো, আর কিছু জানতে পেরেছো? জি স্যার, আনিস শেখের ছেলে অরুণ শেখ শুনলাম সে নাকি কিছু কালোবাজারির সঙ্গে যুক্ত। শুধু সে? ওকে, সেসব বাদ দাও, এগুলো জেনে আমার কাজ নেই। আসল কথা বলো, ইলিয়াস চৌধুরীর সাথে তার কোনো সম্পর্ক ছিল কি না? স্যার, সে বিষয়ে কিছু জানতে পারা যায়নি। যাবে না কেন? রাবিশ! বসে বসে কি ঘাস কাটো সবগুলো? ইডিয়েট কোথাকার! ইলিয়াস চৌধুরীর সমস্ত পুরানো ফাইল ঘাটো নতুন করে, সঙ্গে যোগ করো তার বের করা সমস্ত পেপারস। নিশ্চয়ই সে কোনো ক্লু রেখেই গেছে তার ভবিষ্যতের জন্য। সে এত কাঁচা খেলোয়াড় ছিল না। জাস্ট চেক ইট। গায়ের জোর দিয়ে নয়, মস্তিষ্ক কাজে লাগাও। আউট! একা বলতে বলতে ততক্ষণে পুনরায় রুমে ফিরে এসেছে পুরুষটি। গায়ে গেঞ্জি খুলে ছুঁড়ে মারলো কাউচে। ফোন হাতে নিয়ে ডায়াল করলো একটি নম্বরে। সকাল তখন 1:04 ঘরে। একেবারে না তা ধরল না কেউ। পুরুষটি থেমে থাকলো না, পুনরায় কল লাগালো। ডায়ালকৃত ফোনটি ওপাশ হতে রিসিভ হতে ভেসে এলো এক মিষ্টি ঘুম ঝরানো কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? ফোন রাখো গই মেয়ে, একবারে তোমাকে কোনো কাজে পাওয়া যায় না। এমন থাপ্পড় থাপড়াবো না যে এক লহমায় শুনতে শুরু করবে মেয়ে। আমাকে জ্বালিয়ে খুব শান্তিতে ঘুম দেওয়া হচ্ছে। শ্রেয়সী চট করে উঠে পড়ল। এই তো সেই সুদর্শন রাগী পুরুষটি। তার কাছে সাত সকালে কি কাল রাত ভোর পীড়া দিয়েও কি শান্তি হয়নি লোকটা? এখন আবার তার কলিজার ঘুমটা ভাঙিয়ে দিল, আবার তাকেই কথা শোনাচ্ছে। এই লোকের আস্পর্ধা দিন দিন বেড়েই চলেছে। সে শুধু দেখে চলেছে। কি ভেবেছে কি সে সুপারস্টার হয়েছে বলে কি তার সব কথা শুনতে হবে নাকি? শ্রেয়সীর কণ্ঠে প্রচণ্ড বিরক্তি ঠেলে পড়ল। কে ব্যাপার? আপনি আমাকে এই সাত সকালে ফোন দিয়েছেন কেন? কেন ফোন দিয়েছি সেটা কি এখন তোমাকে বলতে হবে? শুনো মেয়ে, এই রুদ্র প্রতাপ চৌধুরী তার কাজের কৈফিয়ত কাউকে দেয় না, বুঝেছো? না, বুঝিনি। আপনি আমাকে আর ফোন দিবেন না, অভদ্র লোক। বলে সে চট করে ফোনটা কেটে দিয়ে বুকে থুতু দেওয়ার ভঙ্গি করল। কি ধারালো অস্ত্রের মতো কথা মনে হচ্ছিল। এক্ষুনি শ্রেয়সীর সব ফুটো হয়ে বের হয়ে যাবে। উফ! বোকা মেয়ে, তোমাকে কল কাটতে বলেছি? বেশি সাহস বেড়েছে না? থাপড়িয়ে দাঁতের পাটি খুলে নেবো বেয়াদব। পুনরায় মেসেজ দেখে আটকে উঠল মেয়েটা। এইসব কি? উফ! কেন এই লোক তার পিছু লেগেছে? তার ভাইকে তো ব্যাপারটা জানাতে হচ্ছে। ক্লাস শেষে শ্রেয়সী, পিহু, সায়মী, রাহুল, আরাফাত, অন্তিকা সকলে বের হয়ে নিজ নিজ গন্তব্যে।
কিন্তু ভার্সিটির গেটের সামনে সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরীর গাড়ি দেখে অবাক হয়ে গেল সকলে। কিন্তু গাড়িতে সুপারস্টার নেই, রয়েছে শুধুমাত্র আরশাদ। সায়মী ফিস করে বলল, আরে এটা ফুটা চাঁদ না গাড়িতে বসা? সায়মীর কথা শুনে হতভম্ব হয়ে গেল ওরা পাঁচজন। ফুটা চাঁদ মানে? আরে ওই যে আরশাদ বেটার ফুটা ছাদ। একদিন কি হলো জানিস, সুপারস্টারের শুটিং দেখতে গিয়েছি। এই লোক দেখি শুধু একবার এই দিক দৌড়ায় তো আর একবার ওই দিক দৌড়ায়, কিন্তু বেটার আসল জায়গায় প্যান্ট দেখি ফুটা। এই যে ছাদ ফুটা, আপনার তো নিচের জায়গা দেখি ফুটা, চেক করুন। আমি বলতেই সে নিচের দিকে তাকিয়ে একবার আমার দিকে তাকিয়ে এক দৌড়ে শুটিং স্পট থেকে উধাও। বলতেই খিলখিল করে হেসে দিল সায়মী। রাহুল বলল, বলিস কি মামা? আরাফাত রাগ করে বলল, কি ব্যাপার সাইমি, তোর চোখ তো দেখছি একদম ভালো নয়, যেখানে সেখানে চোখ চলে যায়। জামাই খোঁজ লাগবো নাকি দোস্ত? এই একদম বাজে কথা বলবি না, তুই চুপ কর। ওদের দেখে আরশাদ গাড়ি থেকে নেমে এলো। ম্যাম, আপনাকে আমার সাথে যেতে হবে একটু। সায়মী ধমকে উঠল তাকে। এই কেন শ্রেয়সীকে দিয়ে আপনার কি কাজ? ও তো আর সেলাই জানে না যে আপনার প্যান্টের ফুটা সেলাই করে দেবে। সায়মীর দিকে তাকিয়ে আপনা আপনি কপাল কুঁচকে গেল আরশাদের। সেদিনের মেয়েটারা অত্যন্ত মেয়ে অসভ্য মেয়ে মানুষ। সায়মীর কথার জবাব দিল না সে, উল্টো পুনরায় বলল, ম্যাম চলুন, দেরি হলে স্যার রেগে যাবেন। শ্রেয়সী যেতে না চাইলেও পিহু তাকে জোর করে পাঠালো। ওরা পিহুকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো? সেদিন নিউজে দেখলাম প্রায় শ্রেয়সীর মতো দেখতে একটা মেয়েকে সুপারস্টারের সাথে। যদিও মেয়েটার ঘোলা চেহারা দেখে অন্য কেউ বুঝবে না যদি না শ্রেয়সীকে কেউ তেমনভাবে লক্ষ্য করে। আমরা নিশ্চিত ওটা শ্রেয়সী ছিল। কি ব্যাপার বলতো পিহু? আজ আবার ডাক পড়ল তার, তাও আবার কার? যার মেয়ে ঘটিত কোনো বিষয় নেই। কি ব্যাপার বলতো মামা? কুছকুছ হোতা হ্যাঁ ক্যা? হুম। পিহু কি বলবে বুঝে পেল না। তোরা শ্রেয়সীকে জিজ্ঞেস করিস, আমি এই ব্যাপারে কিছু জানি না ভাই। আমি যাচ্ছি, লেট হচ্ছে, দাদু অপেক্ষা করবে আমার জন্য বলি মেকি হাসি দিয়ে চলে গেলাম। ওরা চারজন আশ্চর্য হয়ে তাকিয়ে রইল শুধু। এরা শুরু করেছেটা কি? আজীব। আশাদ শ্রেয়সীকে নিয়ে এসেছে একদম রুদ্রের শুটিং স্পটে তার ভ্যানিটি ভ্যানে। শ্রেয়সীকে দিয়ে আশাদ চলে গেল। শ্রেয়সী প্রচণ্ড বিরক্ত নিয়ে রুদ্রের দিকে কথা ছুড়ে দিল। কি সমস্যা আপনার? এখানে কেন ডেকে এনেছেন আমাকে? রুদ্র হাতের ইশারায় মেকআপ ভ্যানকে বেরিয়ে যেতে বলল। ডেকে এনেছি, কাজ আছে তাই। রুদ্রের জবাবে মোটেও সন্তুষ্ট নয় শ্রেয়সী। কাজ আছে মানে কি? আপনার সাথে আমার কোনো কাজ ছিল? কই, আমার তো মনে পড়ছে না। বেশি কথা বলো না মেয়ে, আই ডোন্ট লাইক। জাস্ট কিপ ইয়োর মাউথ শাট। শ্রেয়সী বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল। কত বড় অভদ্র লোক, তাকে একটু বসতেও বলল না। আরশাদ এলো তার কিছুক্ষণ পরেই। সঙ্গে একজন কালো কোটটায় পরা ব্যক্তি দেখে মনে হচ্ছে উকিল চকি। সে যাই হোক, তাতে তার কি? রুদ্র কিসের কাগজে যেন সাইন করলো, সেটা শ্রেয়সীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই সাইন ইট। শ্রেয়সী অবাক চোখে রুদ্রের দিকে চাইলো। সে কেন সাইন করবে? কি আজব? আমি কেন সাইন করতে যাব? আমি বলেছি তাই। সাইন না করে এক পা বাইরে বের করতে পারবে না, চেষ্টা করে দেখতে পারো। তার রাগে তার গা চিরবিরিয়ে উঠল। রুদ্র আরশাদকে বেরিয়ে যেতে বলল লোকটাকে সঙ্গে নিয়ে। শ্রেয়সী চট করে উঠে দাঁড়িয়ে রুদ্রের দিকে এগিয়ে এসে তার কলার চেপে ধরল। কি পেয়েছেনটা কি আপনি? যখন যা বলবেন তাই করতে হবে আমায়? নিজের পছন্দের হোস্টেলে দিয়ে আসবেন, রাতে রুম থেকে বের হতে বলবেন, উঠিয়ে নিয়ে আসতে বলবেন। রুদ্র শ্রেয়সীর হাত দুখানা খুব যত্ন করে ধরল। তাদের নিঃশ্বাস ছুঁই ছুঁই একে অপরের একদম কাছাকাছি। সেই দিকে কি হুঁশ আছে মেয়েটার? সে যেন সময় অসময় ঘটন ঘটতে পারে, তাই তো এই অবস্থা। আমার কলার ধরার সাহস তোমায় দেইনি মেয়ে, ফার্স্ট অ্যান্ড লাস্ট। পরবর্তীতে এটা ক্ষমা করা হবে না মেয়ে, পরবর্তীতে এটা ক্ষমা করা হবে না মোটেও। যথেষ্ট শাস্তি পেতে হবে তোমায়। চুপচাপ ভালো মেয়ের মতো সাইন করো, রাগ দেখাতে বাধ্য করো না, তোমার জন্যই অকল্যাণকর হবে। সো সাইন ইট। শ্রেয়সী কি বলবে ভেবে পেল না। লোকটা কেন তার প্রশ্নের জবাব দেয় না? লুকোচুরি তো আর তার ভালো লাগছে না। সে চুপচাপ সাইন করে দিল, কোনো প্রশ্ন করল না।
সাইন শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না। শব্দ করেই ভ্যানিটি ভ্যানের দরজা লাগিয়ে গটগট পায়ে বের হয়ে গেল শ্রেয়সী। দেখে নেবে সে এই লোককে। তুরি বেগম হন্তদন্ত হয়ে স্বামীর নিকট গেলেন ফোন হাতে। ফোনের ওপারে আনিস শেখ ভয়ে তুরি বেগমের বুক কাঁপছে। ইমতিয়াজ মির্জা স্ত্রী হাত হতে মুঠোফোনটি নিজের কবজায় নিলেন। বলুন এমপি সাহেব। কি খবর ইমতিয়াজ মির্জা? সামান্য একটা প্রস্তাবই না হয় পাঠিয়েছিলাম, তার জন্য একজনকে বিদেশে পাঠালেন আর একজনকে ঢাকায়। কি ভেবেছিলেন কিছু জানতে পারবো না? আবারও বলছি, আমার কথাটা পুনরায় ভেবে দেখবেন মির্জা সাহেব। আপনার চেয়ারম্যানগিরি নাও থাকতে পারে। থ্রেট দিচ্ছেন? আফসোস চেয়ারম্যান সাহেব। ফোন কেটে ইমতিয়াজ মির্জা হতাশ হয়ে বসে রইলেন। অতীতের একটা ভুল বর্তমানে তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তুরি বেগম তার দিকে ঘৃণার চোখে তাকিয়ে আছেন। তুরি বেগম তাচ্ছিল্য হেসে বলেন, আপনি একটা কাপুরুষ চেয়ারম্যান সাহেব, কাপুরুষ। ইমতিয়াজ মির্জা শুধু করুণ চোখে স্ত্রীর দিকে তাকিয়ে রইল। এছাড়া আর তার কী বা করার আছে? শ্রেয়সী গোসল শেষ করে তার জন্য বরাদ্দকৃত ছোট্ট চৌকিতে বসল। হঠাৎ তার মুঠোফোনটি বেজে উঠল। স্ক্রিনে দেখল বিদেশি নম্বর। কিঞ্চিত অবাক হলো সে। তাকে বিদেশ থেকে কে কল দিবে? রং নাম্বার নয়তো? কিছু মনে হতেই চট করে ফোন রিসিভ করো। শ্রেয়সী, কেমন আছিস বোন? তার চোখের কোণে অশ্রু জমালো। জবাব দিল, খুব ভালো। বর নিয়ে তো সুখেই আছিস দেখছি। তা এতদিন পর কি মনে করে? তুই আমার একমাত্র গোলেমুলে বোন, তোকে মনে পড়বে না তো কাকে মনে পড়বে বলতো? বোকা মেয়ে, সব গুছিয়ে উঠতে একটু সময় লেগেছে, তাই যোগাযোগটাও দেরি হয়ে গেল রে। অহনার কথায় শ্রেয়সী চুপ করেই থাকলো। জানিস বোন, এখানে না এত শীত, কি করে বলতো? আমাদের দেশে তো এখন গরম, তাই না? বর্ষার মাঝামাঝি। এই শ্রেয়সী, আমার বাবু হলে কিন্তু তুই তাকে দেখতে আসবি। তোদের দুটোকে সোয়েটার পরিয়ে ঠান্ডায় বসিয়ে রাখবো। আপাই, তুই কি প্রেগনেন্ট? না, হতে দেরি কিসের? ও আমায় এত আদর করে না, কি বলবো তোকে। শ্রেয়সী ওর কথা শেষ করতে দিল না, তার আগে নিজেই ফের বলল, তোর নির্লজ্জ কথা থামাবি আপাই? তোর বরের একটা ফটোও তো আমায় দেখাসনি, এখন ঢং করছিস? আরে আরে, তুই রাগ করছিস কেন? আমি তো আগে ওকে দেখিনি, তোকে কিভাবে দেখাবো বলতো? ভালো। এই শ্রেয়সী, রাখছি হ্যাঁ, মৃন্ময় অফিস থেকে চলে এসেছে। অহনা ফোন কাটতেই শ্রেয়সী দীর্ঘশ্বাস ফেলল। পিয়ম আজ ঢাকায় এসেছে। নিজের জন্য বরাদ্দকৃত রুমে ঢুকতেই পিহুর কল এলো। পিয়ম খুশি হলেও প্রকাশ করলো না মোটেও তা। কি ব্যাপার, আবার ফোন দিয়েছিল কেন? আপনি কি ঢাকায় এসেছেন পিয়ম ভাই? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই আমাকে উল্টো প্রশ্ন করছিস। আমার কথার উত্তর দিন পিয়ম ভাই। এসেছি। তোর কোনো সমস্যা? আপনি জাস্ট 5 মিনিট ওয়েট করুন পিয়ম ভাই। পিহুর এমন আদেশমূলক কথা শুনে হতবাক হয়ে গেল। পিয়ম কি করতে চাইছে কি মেয়েটা? ঠিক তার 10 মিনিট পর পিয়মের ফ্ল্যাটে বেল বেজে উঠল। দরজা খুলে সামনের মানুষটিকে দেখে সে হতভম্ব হয়ে গেল। পিহু, তুই? কি ব্যাপার পিয়ম ভাই, ভিতরে আসতে বলবেন না? অতিথিকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবেন? পিয়ম এলোমেলো পা ফেলে সরে দাঁড়ালো। কি করছে কি মেয়েটা? পিহু তার হাতের মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল। এসব কি? কি আবার মিষ্টি দেখছেন না? প্রথমবার আপনার বাসায় এলাম, কিছু তো নিয়ে আসবো। খালি হাতে আসবো কেমন দেখায় না বলুন তো? কি শুরু করেছিস কি তুই পিহু? এক্ষুনি বাসায় যাবি তুই। আমার অনেক কাজ আছে, যা বের হ। পিহু বের তো হলোই না, বরং আরাম করে বসলো সোফায়। বলল, আপনি কেমন মানুষ বলুন তো পিয়ম ভাই? অতিথিকে তাড়িয়ে দিচ্ছেন। তাছাড়া আপনি কাজ করেন না, কে নিষেধ করেছে? আমি তো বাধা দিচ্ছি না। আমি তো লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে এখানটায় বসে থাকবো, প্রমিস। পিয়ম কি বলবে ভেবে পেল না। প্রেয়সী কি হাতের কাছে পেয়ে এমন করুণ আবদার শুনে কোনো প্রেমিকই বা কঠিন আচরণ করতে পারে বলুন? পারা যায় না তো। মাথায় হাত চেপে বসে পড়ল সে। আমায় এক গ্লাস পানি খাওয়া পিহু, প্লিজ। পিহু এক দৌড়ে টেবিল হতে গ্লাসের পানি ঢেলে নিয়ে এলো। কি ব্যাপার পিয়ম ভাই, শরীর খারাপ করছে? পিহু তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন চিত্তে বলল, আমি কি একটু মালিশ করে দেবো পিয়ম ভাই? পিয়ম করুণ চোখে তাকালো পিহুর দিকে। বোকা মেয়েটা তার আর বাকি রেখেছে কোথায়? তুই প্লিজ ফিরে যা পিহু। তুই থাকলে আমি আরো অসুস্থ হয়ে পড়ব। মোটেই না, বললেই হলো নাকি? আমি আপনার সেবা করে আরো সুস্থ করে দেবো এক ঝটকায়। পিয়ম ওর কথা শুধু দীর্ঘশ্বাস নিল।
বোকা মেয়েটা কিছু বুঝতে চায় না কেন, সেটাই বুঝতে পারছে না সে। রাত তখন আনুমানিক 12টা। শ্রেয়সী ক্লাসের নোটগুলো পড়ছিল। হঠাৎ বিকট শব্দে তার ফোন বেজে উঠল। সাইলেন্ট না করায় নিজের উপর নিজে বিরক্ত হলো সে। না দেখে তা রিসিভ করে কর্নে ঠেকালো। হ্যালো। ঘুমিয়ে পড়েছো? ফোনের ওপাশে রুদ্রের এমন নরম কণ্ঠ শুনে হতবাক হলো শ্রেয়সী। বাবা, হঠাৎ এত সুরেলা সুর, কি ব্যাপার নায়ক সাহেব? কোনো ব্যাপার নেই, কি করছো বললে না? পড়ছি, আপনি? রুদ্র উত্তর না দিয়ে বলল, খেয়েছো? হ্যাঁ, আপনি? এবারেও জবাব দিল না। রুদ্র উল্টো প্রশ্ন করলো, কালকে কলেজে যাবে? মেজাজ হারালো শ্রেয়সী। আপনি আমাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, আমি প্রশ্ন করলে উত্তর দিচ্ছেন না কেন? ফাইজলামি পেয়েছেন? রুদ্র শ্রেয়সীর রাগে যেন মজা পেল, হেসে দিল সে। শ্রেয়সী তার রাগে বিড়বিড়িয়ে উঠল, আপনি হাসছেন, আমি কি যোগ বলেছি? রিল্যাক্স রিল্যাক্স ম্যাডাম, এত হাইপার হবেন না, আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর, সাবধান। ঠাস করে ফোন কেটে দিল শ্রেয়সী। এই লোক আসলে একটা অসহ্য সুপারস্টার না ছাই, তাকে সুইপার হলে মানাতো। রুদ্রের মেসেজ করো। শুয়ে আছি ম্যাডাম, খেয়েছি সাদা ভাত, চিংড়ি মাছ আর কোরমা, দাদু রান্না করেছেন। তুমি খাবে? তাহলে পাঠিয়ে দিই। আপনিই খান, সুইপার কোথাকার। হোয়াট? সুইপার? হাউ ননসেন্স! শ্রেয়সী খিলখিল করে হেসে দিল তার মেসেজ দেখে। এসেছে তাকে খাবারের অফার করতে। আরে তোর এই খাবারে এই শ্রেয়সী মুতু করে রে, মুতু। কে পেয়েছেটা কি এই মেয়ে তাকে সুপারস্টার থেকে একেবারে সুইপার? কল্পনায় সেই দৃশ্য ভেবেই ওকে টানতে টানতে ওয়াশরুমে গেল রুদ্র। সময় ঘনিয়েছে বহুক্ষণ। পিয়ম শ্রেয়সীকে ফোন দিল। বিকেলে পিউ থাকায় ফোনের হোস্টেলে যেতে পারেনি সে। কাজের দরুন ফোনও করতে পারেনি, তাই এত রাতেই কল করতে হচ্ছে। সে জানে তার বোন এখন পড়ছে। পিউ মেয়েটা তাকে জ্বালিয়ে তারপর গিয়েছে। হ্যালো শ্রেয়সী, আমি কালকে কি একবার তোমার হোস্টেলে এসে দেখা করে যাব? সব ঠিক আছে তো? তুমি ঢাকায় এসেছো? না না ভাইয়া, কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি, তোমার কষ্ট করে আসার কোনো দরকার নেই। হ্যালো হ্যালো হ্যালো। ফট করে নোট না পাওয়ার ভান করে ফোন কেটে দিল শ্রেয়সী। সর্বনাশ, তার ভাই এত দ্রুত চলে আসলো। কি হবে নায়ক সাহেব, তো তাকে অন্য হোস্টেলে রেখেছে। পিয়মকে এবার সে কি বলবে? উফ, ভালো লাগে না। এই লোকটা তাকে জ্বালিয়ে মারবে। কি শুরু করেছে সে? পরদিন ক্লাস শেষে অন্তিকা বলল ঘুরতে যাবে, হেঁটে হেঁটে গল্প করবে। তার সাথে সায় দিল সকলে। সবাই গল্পে মজে ছিল। তার মধ্যে শ্রেয়সী দেখতে পেল একটা মুখোশ পরা লোককে কিছু লোক ধাওয়া করছে। শ্রেয়সী ভাবলো হয়তো চোর হবে বোধ হয়। সে লোকটির দিকে তার জোতা ছুঁড়ে মারল। একদম নিশানা বরাবর মুখোশ পরা লোকটির পায়ের হাঁটুতে গিয়ে লাগলো। একটু হোঁচট খেল সে। প্রিয় দেখতে পেল এগিয়ে গেল সেদিকে, তার পেছন সকলে ছুটল। প্রিয় গিয়ে লোকগুলোকে বলল, কি করছেন কি আপনারা, এখানে কি হয়েছে? তার মাঝে মুখোশ পরা লোকটিকে ভিড়ের মধ্য থেকে কিছু একটা লোককে চোখের ইশারা করো। পিহু এরার মাঝে এই লোকটা ছুটে পালিয়ে একটা কালো গাড়িতে উঠে গেল। এই যা, চলে গেল তো। কি করে তুমি পিহু? শ্রেয়সী চেঁচিয়ে উঠল। কেমন যেন অন্যরকম চোখে তাকালো পিহু। বলল, যাক যেখানে খুশি, আমাদের কি? তাছাড়া আমি কি জানতাম নাকি এত ভিড়ের মাঝে ও পালাতে পারবে? প্রচুর চালাক ওই চোর। এই চল তো শ্রেয়সী, আজকে তুমি আমার সাথে যাবে, দাদু তোমাকে যেতে বলেছে। এই তোরা থাক, তোদের আজকে নিচ্ছি না, পরে কোনো দিন নেব, টাটা। শ্রেয়সীকে টানতে টানতে নিয়ে এলো পিহু সেখানে ভিড়ভাট্টা থেকে। দ্বিতীয়বারের মতো শ্রেয়সী পা রাখলো শুভ্রতা মহলে। এবার সম্পর্কের গাঁটছড়া কি একটু পরিবর্তন হয়েছে? হয়তো হয়েছে। আকাশে সূর্য মামা তো তাই বলছে। সে তো আর আমাদের মিথ্যে বলবে না, তাই না? দাদু ওদেরই অপেক্ষা করছিল। শ্রেয়সীকে দেখে তার দিকে এগিয়ে গেল। তাহলে আমার নাতনি এতগুলো দিন পর আমার কথা মনে পড়ল বুঝি? শ্রেয়সী আদরে গলায় বলল, সরি দাদু, এরপর থেকে 2 দিন পর পর আসবো, খুশি তো? প্রমিস। প্রমিস। বাবা, নিজের নাতিকে পেয়ে আমাকে ভুলে গেলে দাদু? শ্রেয়সীর চোখে জল চলে এলো। তার নিজের নানানি দাদা মারা গেছে বহু বছর আগে। সে নিজের চোখে দেখেওনি। মা বাবা পালিয়ে বিয়ে করেছিল, বাবা তাদের মেনে নেয়নি। বাবা নানার ছবিটাও দেখতে দেয়নি। গল্প করতে করতে ওমর সাহেব একটা অ্যালবাম নিয়ে এলেন। শ্রেয়সী জিজ্ঞেস করলো, এটা কি? দাদু জবাব দিল, এটা আমাদের ফ্যামিলির ফটো।
ফটো দেখতে দেখতে একটা ফটোতে তার চোখ আটকে গেল। শ্রেয়সী জিজ্ঞেস করলো, এটা কে দাদু? এনারা কে দাদু? এনারা হলো রুদ্রের মা বাবা, ইলিয়াস চৌধুরী আর আমার আদরের বৌমা সুব্রতা। এটা ওদের বিয়ের ফটো, বুঝলি দিদি ভাই? কি সুন্দর রাজজটক দেখো। আমাদের রুদ্র দেখতে হয়েছে একদম ওর মায়ের মতো। শ্রেয়সী অবাক হয়ে তাকিয়ে রইল ফটোর মানুষ দুটির দিকে। তার মায়ের কাছে সে একদম এরকমই একটা ফটো দেখেছে। তার মা এই ফটো দেখে মাঝে মাঝেই কাঁদে যখন কেউ বাড়ি না থাকে। একদিন সে কলেজ থেকে দ্রুত ফেরার কারণে তা অবলোকন করেছিল। মাকে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর না দিয়েই বরং বিষয়টা এড়িয়ে গিয়েছিল। কিন্তু রুদ্রের বাবা মায়ের ছবি তার মায়ের কাছে কি করে গেল? তার মা কি এনাদের চেনেন? কিন্তু কিভাবে? রুদ্রের মা বাবা তো মারা গেছে অনেক দিন। তাহলে এখনও তার মায়ের কান্না করার রহস্য কি? কিভাবে চিনেন তাদের? তাহলে প্রকাশ পায়নি কেন এখনো? শ্রেয়সী একবার ভাবলো দাদুকে বিষয়টা জিজ্ঞেস করবে। পরবর্তীতে ভাবলো কি দরকার সব কিছু জানার। সব যে জানতে হবে এমন তো কোনো কথা নেই। পৃথিবীর 1/3 সম্পর্কে মানুষ তো না জেনেই সারাটি জীবন পার করে যাচ্ছে চরম আনন্দে। কই, তাদের তো কখনো জীবনে চলার পথে বাঁচছে না। দাদু আজ কিছুতেই শ্রেয়সীকে হোস্টেলে ফিরতে দিল না। রাতে নাকি তাকে দাদু আলাদা একটা রেসিপি রান্না করে খাওয়াবেন। শ্রেয়সী ফ্রেশ হয়ে পিউর একটা কুর্তি সাথে জিন্স পরে নিল। সময় তখন বিকাল 5টা প্রায়। পিহু বলল, সে একটু বেরোবে, এই 10 মিনিটে আসবে। শ্রেয়সী সাথে যাওয়ার জন্য জোর করলেও আমি তাকে নিলাম না। 10 মিনিটের কথা বলে অথচ আধা ঘন্টা পেরিয়ে যায়, তবুও তার আসার খবর নেই। শ্রেয়সী এই সুযোগেই পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগলো। কি সুন্দর সবকিছু সাজানো গোছানো পরিপাটি। নিচে দাদু থাকেন, কিছু সার্ভেন্ট থাকেন গেস্ট হাউসে। উপরে প্রায় কয়েকটা রুমই ফাঁকা, তার মধ্যে একটাই পিহু থাকে। ঘুরতে ঘুরতে শ্রেয়সী একটা রুমের সামনে এসে দাঁড়ালো। এই রুমের দরজাটা অন্য রুমের দরজা থেকে ভিন্ন, কেমন যেন কালো কালো, অদ্ভুত। শ্রেয়সী ঠেলা দিতেই তা একা একা খুলে গেল। চমকে উঠল শ্রেয়সী। দুরু দুরু বুকে ভেতরে ঢুকলো সে। ভেতরে প্রবেশ করতে দরজাটা একা একাই বন্ধ হয়ে গেল, কেমন যেন লিফটের মতন। সবচেয়ে আশ্চর্য হলো এ কি, ভেতর থেকে তো বাইরের সবটা দেখা যায়, অথচ বাইরে থেকে তা বোঝার কোনো উপায় নেই। কার রুম এটা? সারা রুমে এসে চোখ বোলালো। ইস, সব রুমের মতো এটা মোটেও গোছালো নয়। কাউচে তোয়ালে কাপড় ছড়ানো, বিছানায় বালিশ উল্টে পালন, একপাশে ওয়ার্ড্রব, আলমারি, বুকশেলফ, তাতে কমপক্ষে 1000 খানেক বই সাজানো। উফ, এত বই পড়ে কে? খাটের সামনে একটা ফটো ফ্রেম, সেখানে ইলিয়াস চৌধুরী ও সুব্রতা বেগমের মাঝে 2 বছরের পিহু আর 12 বছরের শুভ্র, 12 বছরের রুদ্র। সম্ভবত কারো জন্মদিন হয়তো। বুঝলো এটা নায়ক সাহেবের রুম। ইস, সুপারস্টাররা এত অগোছালো হয় বুঝি? রুমে মাঝে আরও অনেক জিনিসপত্র, সেগুলোর সঠিক নাম শ্রেয়সী মনে করতে পারছে না। বেরিয়ে যেতে চাইল সে, কিন্তু একই দরজা তো খুলছে না। কি করবে এবার সে? খাটাসটা যদি চলে আসে? কিছুক্ষণ রুমের এদিক ওদিক তাকিয়ে নিজের মতো করে গোছাতে শুরু করলো সে। যতটুকু পারা যায় নিজের মতো করে গোছালো শ্রেয়সী। রুমের চারপাশে আবারও চোখ বোলালো সে। না, এবার মানুষের রুম লাগছে এটাকে। দরজা খুলবে কিভাবে এবার সে? বাইরে বের হবে কিভাবে? চিন্তিত হয়ে বিছানায় বসল সে। আহ, কি নরম বিছানা, একদম ফোমের মতো। কোনো কিছু চিন্তা ভাবনা না করে ঠাস করে শুয়ে পড়ল সে। তন্দ্রা ঘরে সুন্দর কোলনের সুভাষ ভেসে আসছে শ্রেয়সীর নাকে। রুদ্রের কাছাকাছি থাকলে সেই সুভাষটাই পায়। আয়সে সে পাশ থেকে পাশ বালিশটা বুকে টেনে নিল শ্রেয়সী। কেমন একটা অদ্ভুত শিহরণ জাগা অনুভূতি হচ্ছে তার। মনে হচ্ছে স্বয়ং নায়ক সাহেবকে সে জড়িয়ে ধরে আছে। ইস, কি নির্লজ্জ কথা ভাবছে সে। ছি ছি, নায়ক সাহেব আসলেই অসভ্য। শ্রেয়সীর ইচ্ছে হচ্ছে এখানে শুয়ে সারা জীবন কাটিয়ে দিক সে। খট করে দরজা খোলার শব্দ হলো। রুদ্র রুমে প্রবেশ করলো। বিছানায় তাকিয়ে তার চোখ জুড়িয়ে গেল। আশাদ ভেতরে ঢুকতে নিতে তাকে থামিয়ে দিয়ে চলে যেতে বলল রুদ্র। মেয়েটা কেমন এলোমেলো হয়ে শুয়ে মুচকি মুচকি হাসছে।
এমন এলোমেলো থাকে কেন সবসময় মেয়েটা? তাকে মাতাল করার ধান্দা সবসময়। কেমন নেশাক্ত চোখে তাকিয়ে আছে সুপারস্টার। চুমুকের টানের মতো এগিয়ে গেল সে। হঠাৎ সুগন্ধি গলনে সুহাস তীব্র ঠেকল শ্রেয়সীর ঘ্রাণান্ধ্রে। চোখ মেলে চাইল সে। মুখের সামনে নায়ক সাহেবকে ঝুঁকে থাকতে দেখে ভরকে গেল শ্রেয়সী। সে আমতা করে বলল, আপনি কখন এলেন নায়ক সাহেব? রুদ্র নেশাক্ত চোখে তাকিয়ে থেকে ভ্রু নাচিয়ে বলল, তুমি আমার রুমে কি করছো মে? কিছু না, এমনি ঢুকে আর বেরোতে পারছি না। রুদ্র আরো একটু ঝুঁকলো, হাসকি স্বরে ফিসফিসিয়ে বলল, আমার বেডে কি করছো তুমি? এটা কি তোমার নিজের সম্পত্তি? হঠাৎ কোমর ধরে উঁচিয়ে নিল তাকে। শ্রেয়সী থরথর করে কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা গলায় বলল, কি করছেন? রুদ্র ওর কানের কাছে মুখ নিয়ে উল্টো প্রশ্ন করল, এভাবে আমার সামনে আসতে কিন্তু নিষেধ করেছিলাম তোমায় মেয়ে। অ্যান্ড ওয়ার্নিং, পরের বার কিন্তু কন্ট্রোল থাকবে না, মাইন্ড ইট। রুদ্র শ্রেয়সীকে ঠাস করে আবারও বেড়ে ফেলে দিয়ে কাউচের ওপর হতে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শ্রেয়সী বুকে হাত দিয়ে থরথর করে কাঁপছে। তার এখনো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। যদিও এই ছোঁয়া সে বাসে থাকতেও পেয়েছে, কিন্তু আজ একেবারেই অনাকাঙ্ক্ষিত। মনের মাঝে কেমন প্রজাপতিরা ডানা মেলছে। তার ছোঁয়ায় অস্বস্তি হলো না কেন তার? একজন পুরুষ তাকে ছুঁয়েছে, তার তো ঘেন্না হওয়া উচিত, কিন্তু তা তো হচ্ছে না। বরং কেমন স্নিগ্ধ অনুভূতি হচ্ছে। কেন? নিজের ওপর নিজেই বিরক্ত শ্রেয়সী। 10টার দিকে অফিসে এসেছিল পিয়ম। সেই থেকে ইনফরমেশন খুঁজে যাচ্ছে। সে দুপুর গড়িয়ে বিকাল হয়েছে সেই কখন। হোয়াইট স্ন্যাক্স দলটির বিষয়ে কতগুলো ইনফরমেশন পেল সে। গতবার যশোরের এক কালোবাজারিকে ধরিয়ে দিয়েছে সে। সকল তথ্য প্রমাণ প্রথমে তারা হেড অফিসে রাখে, সঙ্গে তাদের সিলমোহর হোয়াইট স্ন্যাক্স। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই লোকটাকে তখন খুঁজে পাওয়া যায়নি। সবাই ভেবেছে সেই দলের লোকেরা তাকে মেরে ফেলেছে। কিন্তু অবাক করা বিষয়, তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে ঠিক 20 দিনের মাথায় সেই লোকটাকে হসপিটালে ভর্তি অবস্থায় পাওয়া গিয়েছে। হসপিটাল খোঁজ নিয়েও কিছু জানা যায়নি কে বা কারা এই লোককে ভর্তি করেছে। সিসিটিভি ক্যামেরায়ও কিছু ধরা পড়েনি। লোকটার অবস্থা ভয়াবহ খারাপ। কোনো রকমে জানে পালিয়ে বেঁচেছে। একইভাবে প্রত্যেকবার তারা সকলকে টেক্কা দিয়ে কাজ করে যাচ্ছে। পিএম পুনরায় সিসিটিভি ফুটেজ চেক করলো এবং দেখতে পেল সিসিটিভিতে তারা ধরা পড়েনি, কারণ তখন কার ফুটেজ ডিলিট করা, অর্থাৎ মাস থেকে কিছু টাইম সরিয়ে নেওয়া হয়েছে। এত সিকিউরিটির মধ্যে কিভাবে আধা ঘন্টার মধ্যে ফুটেজ মুছে ফেলা সম্ভব? এটা কি তাহলে ভেতরের কারোরই কাজ? এবং অবাক করার বিষয়, তারা সবসময় আসামিদের দিনের বেলাতেই রেখে যায় হসপিটালে। এত মানুষের ভিড়ে কারো কি কিছুই চোখে পড়ে না? আশ্চর্য, ভারী আশ্চর্য। মাথা খাটাতে হবে পিয়মের এবার, প্রচুর খাটতে হবে তার, বোঝাই যাচ্ছে। রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো শ্রেয়সী এইভাবে বিছানায় পড়ে রয়েছে। রুদ্র কৌতুকপূর্ণ স্বরে বলল, ম্যাডাম কি আজ সুপারস্টারের রুমে রাত্রি কাটানোর প্ল্যান করেছেন নাকি? বাট সুপারস্টার নট ইন্টারেস্টেড, সো আউট। রুদ্রের কথায় শ্রেয়সীর এতক্ষণে হুঁশ ফিরল। সে তড়াক করে উঠে বসল। মোটেও আমি এমন কিছু মিন করিনি, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। ঘাবড়ে গিয়েছিলেন? হ্যাঁ, আপনি তখন যেটা করলেন। যেটা করলাম? দূর, দরজা খুলে দিন, আমি যাচ্ছি। তো যাও না, আটকে কে রেখেছে? বলে রুদ্র বিছানায় শ্রেয়সীর পাশে বসে পড়ল। শ্রেয়সী চট করে উঠে দাঁড়ালো। রুদ্র শব্দ করে হেসে দিল। এমন অসভ্যের মতো হাসবেন না, দরজা খুলুন। হাসি অসভ্য হয় নাকি? হয়, নায়ক সাহেবের হাসি অসভ্য অসভ্য অসভ্য। দরজা খুলুন দাদু, বাইরে কতক্ষণ এভাবে আটকে রয়েছি। আচ্ছা। রুদ্র কথা বাড়ালো না, চুপচাপ দরজা খুলে পাশে দাঁড়ালো। শ্রেয়সী বেরিয়ে যেতেই দরজা একাই বন্ধ হলো। শ্রেয়সী দরজায় দাঁড়িয়ে ভেঙচি কাটল। রুদ্র তা এ পাশে দাঁড়িয়ে দেখে মুচকি হাসল, অথচ বোকা মেয়েটার সে কথা মনেই নেই। শ্রেয়সী রুদ্রকে আরো কতক্ষণ ভেঙে চলে গেল। রুদ্র রুমের চারপাশে তাকিয়ে দেখলো তার অগোছালো রুম বোকা মেয়েটা গুছিয়ে দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে হতভম্ব হয়ে গেল। আশ্চর্য, এগুলো কে লিখেছে? মেয়েটা? বোকা মেয়েটা তো দেখছি 1 নম্বরের শেয়ারা।
সুইপার কোথাকার অগোছালো অভদ্র নায়ক, 1 নম্বরের টিচার সুপারস্টার। শহরের মাঝে মাটির নিচে এক গভীর সুড়ঙ্গ। বাহির থেকে কেউ দেখা তো দূর, বোঝারও কোনো উপায় নেই। ভেতর থেকে মেশিন সেট করা, শুধুমাত্র সেখানেকার পরিচিত জনই প্রবেশ করতে পারবে। তার মধ্যে প্রবেশ করল এক অতীব সুন্দরী রমণী। প্রবেশ দরজায় গোটা গোটা ইটালির অক্ষরের লেখা দ্য হাউস অফ হোয়াইট স্ন্যাক্স। ভেতরের সকলে তাকে কনিষ্ঠ হলো। রমণী এগিয়ে গেল সকালের মুখোশ পরা লোকটার দিকে, বলল, কি খবর পেয়েছেন পাশা? গুলশানের ফরিদ খন্দকারের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি ম্যাডাম। রমণী চমৎকারভাবে হাসল, চোখে ইশারা করলো। তো আর দেরি কিসের? পিউ ফিরল সন্ধে নাগাদ। শ্রেয়সী তার সামনে দুহাত বেঁধে দাঁড়ালো। কি ব্যাপার, এই আপনার 10 মিনিট? পিহু মেকি হাসল, বলল, আরে গিয়েছিলাম, এই দেখ দাদুর রেসিপির বাজার করতে প্রতিবার আমিই যাই। আসার সময় এক স্কুল লাইফের ফ্রেন্ড সাথে দেখা হয়ে গেল, ব্যাস বুঝিসই তো। শ্রেয়সী ভাব নিয়ে বলল, ঠিক আছে আসুন। ওমর সাহেব, পিউ, শ্রেয়সী তিনজনেই মিলে বসেছে একটা স্পেশাল রেসিপি রান্না করতে। রেসিপির নাম সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। শ্রেয়সী তো জিজ্ঞেস করে বসল, কি ব্যাপার বলো তো দাদু, এর এমন নাম কেন? চিকেনকে কি মিষ্টি দিয়ে গোসল করানো হয় নাকি? রুদ্র তখন কিচেনের দিকেই আসছিল। শ্রেয়সী কথা শুনে শব্দ করে হেসে দিল। সেই সঙ্গে যোগ দিল পিহু আর দাদু। শ্রেয়সী তাদের দিকে বিরক্তকর চোখে চাইল। এত হাসার কি আছে বুঝলাম না, আমি তো এমনি জিজ্ঞেস করেছি। আজব। রুদ্র ঠোঁট কামড়ে পড়ল। তো ম্যাডাম, আপনি একটু চিকেনটাকে গোসল করিয়ে দিন, তাতে দাদুর একটু হেল্প হবে। শ্রেয়সী ঠোঁট ফুলালো। দাদু তোমার নাতিকে কিছু বলো, আমার সাথে এরকম যেন না করে। দাদু বলল, এই রুদ্র, এরকম করছিস কেন? বেচারা তো একটু চিকেন। কে গোসলের কথাই জানতে চেয়েছিল। তোকে যে ছোটবেলার নেংটু করে গোসল করাতাম সেটা তো জানতে চাইনি। একটা ফটো আছে, দাঁড়া দাদু ভাই, রান্নাটা শেষ করে তোকে দেখাচ্ছি। রুদ্র বিরক্ত হয়ে তাকালো তার দাদুর দিকে। কি একটা অবস্থা, এখন নাকি মানুষের তার ছোটবেলার নেংটু ছবি দেখাতে হবে? ছি! রুদ্র বিড়বিড়িয়ে উঠল, একদম নয় দাদু, এসব ফাজলামো কিন্তু একদম নয়। কেন, কি সমস্যা আপনার? আপনাকে তো আর দেখতে বলছে না। এই মেয়ে, তুমি চুপ থাকো, বেয়াদব হচ্ছ দিন দিন। এর আগে গজগজ করতে করতেই রুদ্র উপরে চলে গেল। ওরা তিনজনে এবার খিলখিল করে হেসে দিল। বাবা, নায়ক সাহেবের নেংটু করা গোসলের পিক দেখতে তো হচ্ছেই ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ভার্সিটি ক্যান্টিনে বসে আছে শ্রেয়সীরা সকলে। এ কথা সে কথার মাঝে আরাফাত হঠাৎ বলে উঠল, এই আজকের নিউজ দেখেছিস তোরা? গুলশানের বিখ্যাত ব্যবসায়ী ফরিদ খন্দকারকে নাকি হোয়াইট স্ন্যাক্স এর লোকেরা তার কালো টাকার ব্যবসা গোপন রহস্য ফাঁস করেছে। অন্তিকা বলল, হ্যাঁ দেখলাম, সকালে বাবা পেপারেও তো পড়লো ফরিদ খন্দকারকে নাকি পাওয়া যাচ্ছে না প্রত্যেকবারের মতন। রাহুল ফোরন কাটল, একদম ঠিক কাজ করেন ওনারা। দেশের অবস্থা একদম রসাতলে যাচ্ছে দিন দিন। ঘোড়ার ডিমের মতো নেতা আমাদের, নিজেই তো ঘুষখোর, সবগুলো ঘুষখোরের পার্টি। শালাগো মনটা চায় লাথাইয়া দমটা বাইর কইরা দিতে, জায়গা মতো পায়া ধরি। শ্রেয়সী ওদের কথা কিছুই বুঝল না। কিসের কথা বলছে ওরা? শাওমি ওকে কিছুটা বুঝিয়ে পড়ল। শ্রেয়সী অবাক হয়ে সব শুনল। কি শুনেছে সেইগুলা? সে তো দেশ সম্পর্কে কিছুই জানে না, কোনো খোঁজই রাখে না। কি একটা অবস্থা! রাহুল শ্রেয়সীকে বলল, কি ব্যাপার মামা, তুমি থাকো কই? দেশের খোঁজ খবর রাখো না কিছু? সে প্রচণ্ড লজ্জা পেল। আসলেই দেশের অবস্থা সম্পর্কে তার সাধারণ জ্ঞান খুবই কম। এসব বিষয় তো একেবারেই নয়। বইয়ের বাইরেও আমাদের সকলের চারপাশের খবর রাখা উচিত, দেশে খোঁজ খবর নেওয়া উচিত। এভাবে থাকলে তো জীবনে ভালো মন্দ বুঝতেই পারবে না মানুষ। সবাই একে একে চলে যাওয়ার পরই শাওমি বেরোলো সবার শেষে। আনমনে ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে সামনে কারোর সাথে জোরে ধাক্কা খেল। উফ, চোখে দেখতে পার না নাকি? এই যে মিস, আমার চোখ ঠিক আছে, আপনি দয়া করে ফোনের দিকে না তাকিয়ে হেডে সামনে তাকিয়ে হাঁটুন। শাওমি আরশাদকে দেখেই যেন আরো চেতে গেল। এই যে ফুটা ছাদ, আপনার মতো প্যান্টের
জিপার খোলা রেখে তো আর ঘুরে বেড়াই না। ফোনের দিকে তাকিয়ে হাঁটবো, বেশ করবো, তাতে তোমার বাপের কি? আরশাদ সায়মীর দিকেই ভ্রু কুচকে তাকালো। মিস। সায়মী শুধরে দিয়ে বলল, সামিয়া আমার নাম। তো মিস সাইমি, আপনার সাথে আজাইরা ঝগড়া করার মতো সময় আমার হাতে একদমই নেই, বুঝেছেন? বাই। সায়মী তার দিকে জুতো ছুটতে গিয়েও কি মনে করে পায়ে পড়ে নিল। তার 500 টাকার জুতো তার দিকে ছুঁড়ে কেন সে তার এত টাকা নষ্ট করবে? হেড অফিসে যখন বেআইনি প্রমাণগুলো রাখা হয়েছে, পিয়ম তখনকার সিসিটিভি ফুটেজ চেক করো। সবই স্বাভাবিক যাচ্ছে আসছে, কোনো অস্বাভাবিকতা দেখা গেল না। হঠাৎ পিয়ম একজন রমণীকেই টার্গেট করো, শুধুমাত্র সন্দেহ। এটা কিভাবে সম্ভব হবে? পিয়মের ভাবনায় আসে না। আকাশপূর্ণ মেঘে ঢাকা, না আছে চন্দ্র, না আছে নক্ষত্ররাজি, শুধু কালো মেঘের আনাগোনা। তাই তো শুরু হলো প্রচণ্ড বর্ষণ। শ্রেয়সী রুমের ব্যালকনিতে বসে আছে। তার মা তুলি বেগমকে সে প্রচণ্ড ভালোবাসে। লোকে বলে মেয়েরা নাকি বাবা ভক্ত, কিন্তু তার বেলায় কথাটা সত্য নয়। সে তার বাবার থেকে মাকে বেশি ভালোবাসে। তার মায়ের কান্না তার একদম সহ্য হয় না। সেখানে নায়ক সাহেবের মা বাবার ছবি দেখে তার মা কেন কান্না করবে সেটা তো তার জানতেই হবে। সুপারস্টার ক্যাব নিয়ে সে ভীষণ পেরায় আছে। আচ্ছা, সে কি নায়ক সাহেবকে ভালোবেসে ফেলল? কিভাবে? মাত্র কয়েকদিনের দেখা তাদের। এত অল্প সময় কি কেউ কাউকে ভালোবাসা যায়? নাকি শুধু সুপারস্টার এই সৌন্দর্যের মোহে পড়ল? কে তাকে এর জবাব দেবে? রাত্রি গড়িয়ে সকাল হলো, সেই সঙ্গে শেষ হলো রাতের অন্ধকারে করা সকল অপকর্ম। কোনোদিন কি থামবে না মানুষের এই লোভ লালসা? প্রিয়ম ঘুমিয়েছিল। কলিং বেলের শব্দে কাঁচা ঘুম ভেঙে গেল তার। রাত জেগে কেস নিয়ে ভেবেছে সে। প্রচণ্ড বিরক্তি নিয়ে উঠে গেল দরজা খুলতে। এখন আবার কে এলো? দরজা খুলে সম্মুখে পিউকে দেখে এবার মোটেও অবাক হলো না পিয়ম। চুপচাপ সামনে থেকে সরে দাঁড়ালো। ভিতরে যা। পিহু উৎফুল্ল স্বরে শুধালো, কি ব্যাপার প্রিয়ম ভাই, আজ কিছু বললেন না যে? আজ কিন্তু আমি কিছু আনিনি সঙ্গে করে, বুঝেছেন? এবার আমায় মিষ্টি খেতে দিন। জানি, বললেও তুই শুনবি না, তাই কিছু না বললেই বেটার। একদম ঠিক বলেছেন, আপনার কোনো কথাই আমি শুনবো না। মিষ্টি খাবি? হ্যাঁ। সত্যি তো? বলতে বলতেই পিয়ম কদম বাড়ালো পিহুর দিকে। পিহু পেছাতে পেছাতে তুত নিয়ে বলল, আপনি এগোচ্ছেন কেন প্রিয়ম ভাই? তুই পিছিয়ে কেন যাচ্ছিস? সোফায় ঠেকে গেল পিহু। পিয়ম তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কাল তুই কোথায় গিয়েছিস পিহু? পিহু যেন কিছুটা কেঁপে উঠল। বাড়িতেই ছিলাম প্রিয়ম ভাই। সত্য কথা? হ্যাঁ। ওকে, এই ইয়ারিংটা কি তোর পিহু? সরে এসে শুধালো পিয়ম। পিহু চমকে পিয়মের হাতের দিকে তাকালো। ওপর নিচ মাথা নেড়ে জানান দিল তার। আপনি কোথায় পেলেন প্রিয়ম ভাই? পিয়ম রহস্যময় ভঙ্গিতে হাসল, বলল, সেদিন ফেলে গিয়েছিলিস। অথচ পিউর ঠিক মনে আছে সে সেদিন এই ইয়াররিংটাই পরিধান করে আসেনি। তাহলে পিয়ম ভাই মিথ্যা কেন বলল? তুই বস, মিষ্টি তো বাসায় নেই, শরবত করে দিচ্ছি। তার দরকার নেই প্রিয়ম ভাই, আপনি চা খাবেন? চা করে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে যা। পিহু খুশি মনে চা বানাতে গেল। পিয়ম এই সুযোগেই নিজের কাজটা করে নিল। প্রেমে পড়লে আসলে মানুষ বোকা হয়ে যায়, এটা আবারও প্রমাণিত হলো। পিয়ম ঠোঁট বাঁকিয়ে হাসল সামান্য। পিহু চা এনে তার পিয়ম ভাইয়ের হাতে দিল। উৎফুল্ল চিত্তে বলল, চা কেমন হলো? পিয়ম চায়ে চুমুক বসিয়ে জবাব দিল, একদম বাজে। পিহু ঠোঁট ফুলালো। সে কত যত্ন নিয়ে চা বানানো, আর লোকটা ইচ্ছে করে তার বানানো চাকে বাজে বলল। সে তো খেয়েছে, মোটেও বাজের কাতারে পড়ে না তার চা। পিহু আরও কিছুক্ষণ থেকে বিভিন্ন গল্প করল, তারপর বেরিয়ে গেল। পিয়ম অবশ্য শুধু হা জবাব দিয়েছে। পিহু বেরোতেই কাউকে ফোন লাগালো পিয়ম। মেয়েটার দিকে সারাক্ষণ নজর রাখো, মাইন্ডেড। স্যার, ইলিয়াস চৌধুরীর কাছে কাগজপত্রের মধ্যে থেকে একটা চিঠি পেয়েছি। ইম্পর্ট্যান্ট? জি স্যার। দাও। ইয়াজুল, আমার মনে হচ্ছে আমি বেশিক্ষণ প্রাণ নিয়ে বাঁচতে পারবো না। ইয়াজুল, তুই একমাত্র আমার ভরসা।
তোর কাছে আমি কিছু প্রুফ পাঠিয়েছি, তুই সেটা সরকারের হাতে তুলে দিস প্লিজ। ইলি। নিজের হাত মুঠো করে নিল রুদ্র। তার চোখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে। চক্ষু তার বন্ধ করে যেন সে স্পষ্ট দেখতে পেল পরবর্তী ঘটনা। পরবর্তী গোলাগুলি স্পষ্ট ভেসে উঠল সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরীর বদ্ধ চোখের পাতায়। ছাড়বে না, কাউকেই ছাড়বে না। সামনে থাকা টেবিলে লাথি মেরে ফেলে দিল রুদ্র। যেন রৌদ্রের মতোই উত্তপ্ত হয়ে উঠেছে তার ছিনাখানা। আরশাদ আটকানোর চেষ্টা করলো তাকে। শব্দ পেয়ে দৌড়ে এলো পিহু ও ওমর সাহেব। কেউ থামাতে পারল না তাকে। রুদ্র দ্রুত বেগে বেরিয়ে গেল বাড়ি থেকে। আরশাদও যেতে চাইল সঙ্গে, কিন্তু ওমর সাহেব তাকে আটকে দিল। সে ঠিক জানে এখন কোথায় যাবে রুদ্র। পুরো আকাশ মেঘে ঢাকা। শ্রেয়সী বেলকনিতে বসেছিল চুপচাপ, হয়তো পুনরায় বৃষ্টি আসার অপেক্ষা। হঠাৎ সোডিয়াম লাইটের আলোয় পরিচিত গাড়ি দেখে থমকে গেল সে। দ্রুত বেগে নিচে নেমে এলো সে। রুদ্র গাড়ি থেকে নেমে শ্রেয়সীর কোমর ধরে টান দিয়ে কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরল। মুখ গুজল তার চুলের ভাঁজে। শ্রেয়সী কাঁধে তরল কিছু অনুভব করছে। এই প্রচণ্ড কঠোর পুরুষটাও কি কাঁদছে? বাজ পড়ল কোথাও বোধ হয়, কিন্তু ভয় পেল না। কেউ না পুরুষটি, না রমণীটি। ঝমঝমিয়ে বর্ষণ শুরু হলো। শ্রেয়সীও হাত রাখলো তার নায়ক সাহেবের পিছে। পুরুষটির বন্ধন আরো শক্ত হলো। প্রেমের বর্ষণে ভিজিয়ে একাকার করে দিল দুজনকে। এভাবেই বুঝি প্রেমের বর্ষণ ঝরে। অষ্টাদশী কন্যা স্পষ্ট বুঝতে পারল প্রচণ্ড ভালোবাসা সে তার নায়ক সাহেবকে। প্রচণ্ড। এভাবেই কত সময় কেটে গেল জানে না তারা। নায়ক সাহেব, হুম এভাবে ভিজছেন, ঠান্ডা লেগে যাবে আপনার। লাগুক। প্লিজ। আপনার ফোন কোথায়? দেখি, ছাড়ুন আমায়। শ্রেয়সী জোর করে ছাড়িয়ে নিল তার বাঁধন থেকে নিজেকে। গাড়িতে বসিয়ে দিল। লক। রৌদ্রময়ী শ্রেয়সী। হোয়াট? খুলো। বেশি কথা বাড়ালো না শ্রেয়সী। আরশাদকে কল দিল, বলল রুদ্রের জন্য এক সেট জামা কাপড় নিয়েই হোস্টেলের সামনে আসতে। এতক্ষণ সবাই খুব টেনশনে ছিল। শ্রেয়সীর কল পেয়ে যেন শান্ত হয়ে গেল। শ্রেয়সী দৌড়ে গেল ভেতরে। তোয়ালে নিয়ে এসে মাথা মুছিয়ে দিল রুদ্রর। তার চোখ নাক লাল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। ঠান্ডা ইতিমধ্যে লেগে গিয়েছে। হাঁচিও দিয়ে ফেলেছে কতগুলো। কি শুরু করেছেন কি আপনি? এই বৃষ্টির মধ্যে কে ভিজতে বলেছে আপনাকে? এখন বুঝুন, জ্বরে বিছানায় পড়ে থাকবেন, শুটিং করবেন কিভাবে? অসহ্য লোক একটা, সুইপার কোথাকার। রুদ্র তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, একদম পাকা গিন্নি। এত রাগ করছেন কেন ম্যাডাম? আপনার জন্যই তো আসলাম। ফট করে শ্রেয়সী বাম গালে শব্দ করে চুমু খেল সুপারস্টার। শ্রেয়সী স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার নায়ক সাহেবের দিকে। গাড়ির হর্নে তার হুঁশ ফিরল। শ্রেয়সী তাকে মারতে উদ্যত হলো। রুদ্র হাত দিয়ে ইশারায় আরশাদকে দেখিয়ে দিল। শ্রেয়সী প্রচণ্ড লজ্জা পেল। অসভ্য লোক। একটি বর্ষণমুখর রাতের পর স্নিগ্ধ সুন্দর রৌদ্রময়ী সকালের উপস্থাপনা। পিয়মের কোলে ঘুমে ভেঙে গেল পিয়মের কলে ঘুম ভেঙে গেল শ্রেয়সীর। আজ তার খুব ভালো ঘুম হয়েছে। কিসের প্রভাবটা? সুপারস্টারের হয়তো। শ্রেয়সী ফোন তুলতে পিয়মের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। তুই কোথায় শ্রেয়সী? হোস্টেলে থেকে তো তোর নাম বলতে পারলো না। রিসেপশনিস্ট কোথায় তুই? ধক করে উঠল শ্রেয়সীর বুক খাড়া। সর্বনাশ! আমি তো ওই হোস্টেলে থাকি না ভাইয়া, অন্য হোস্টেলে। প্রিয়ম কিছুটি বলল না, শান্ত কণ্ঠে বলল অ্যাড্রেস দে। প্রিয়ম এসে দেখল শ্রেয়সী দাঁড়িয়ে আছে হোস্টেলের গেটে। সে সোজা এসে প্রশ্ন করলো, এখানে কিভাবে থাকছিস? ওই হোস্টেলে কি সমস্যা? শ্রেয়সী বুঝলো তার ভাই প্রচণ্ড রেগে গেছে, তাই তো এত শীতলতা। সত্যটা এবার তাকে বলতে হবে। আসলে ভাইয়া, ওই লোকটা এই হোস্টেলে দিয়েছে। এখান থেকে ভার্সিটি কাছে, আর এই হোস্টেল নাকি বেশি ভালো। আমি সেই হোস্টেলে রেখেছিলাম যেটা খারাপ। আমি আমার বোনকে খারাপ হোস্টেলে রাখবো? না ভাইয়া, আমি সেটা বলতে চাইনি। নম্বর আছে, ফোন দে তাকে। তুই ফোন দে, আমার বোনকে নিয়ে মাতব্বরি করার সাহস পায় কই সে? শ্রেয়সী কাপা হাতে ফোন দিল সুপারস্টারকে। ভাইয়া কথা বলবে। মুহূর্তে রুদ্রের চোয়াল শক্ত হয়ে উঠল। ততক্ষণই রুদ্র গাড়ির কাছে এসে পৌঁছেছে। পিয়ম ফোন নিয়ে ঝাড়ি শুরু করলো।
এই, আপনি আমার বোনকে ভিন্ন হোস্টেলে রাখার সাহস পান কই? একদিনের জন্য সাহায্য চেয়েছিলাম বলে কি যা খুশি তাই করবেন নাকি? মাত্র 5 মিনিটের মধ্যেই রুদ্র চলে এসেছে হাই স্পিডে গাড়ি চালিয়ে। গাড়ি থেকে নেমে এসে পিয়মের সামনাসামনি দাঁড়ালো। শ্রেয়সী প্রাণ যায় যায় অবস্থা। নায়ক সাহেব এখন কেন আসলেন? তাতে তো কুরুক্ষেত্র বাঁধবে। তো বলুন মিস্টার পিয়ম, কি বলবেন সরাসরি বলুন। পিয়ম শুধু ফ্যাল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে। এই বেটা, তোর বোনকে শুধু তুই হোস্টেলে রাখতে পারবি? আমি রাখলে সমস্যা কি? আমার বউকে আমি আমার বাড়ি রাখবো না হোস্টেলে রাখবো সেটা তোকে বলে করতে হবে? তোকে আমার কৈফিয়ত দিতে হবে? ইয়াল্লা, এই লোক কি পাগল হয়ে গেল নাকি? কি বলছেটা কি? পিয়ম ছোট ছোট চোখ করে বলল, তুই সেদিন শ্রেয়সীকে সঙ্গে নিয়েছিস, আর বউ মানে? হ্যাঁ, আর বউ নয়, তোর বোন বলেছি। শ্রেয়সীর আক্কেল গুরুম অবস্থা। ইয়াল্লা, কি মৃত্যুক এই লোক। তোর নাম্বার দিয়ে ও কল দিয়েছিল। হ্যাঁ। তাহলে আমি তোর নম্বর চিনলাম না কেন? তুই আমার কয়টা নম্বর চিনিস? সেটা তুই আমাকে বলিসনি কেন? রুদ্র রহস্যময় ভঙ্গিতে হাসত। তোকে কেন বলতে হবে? শ্রেয়সী কি কর্তব্য বিমূল হয়ে শুধু ফ্যাল করে এদের কাহিনী দেখছিল। এবার সে চিল্লিয়ে উঠল, চুপ করবে তোমরা? কি শুরু করেছো তোমরা? তোমরা একে অপরকে চিনো? রুদ্র প্রিয়মের গলা জড়িয়ে ধরল, বলল, অবশ্যই চিনি, এই যে তো আমার সম্বন্ধী বাবু। ফাজলামি বন্ধ করুন নায়ক সাহেব, সত্যি কথা বলুন। আচ্ছা বলছি, আমরা দুজন বন্ধু, সেই ভার্সিটি লাইফের। শ্রেয়সী অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। বন্ধু? কই, আপনাকে তো কখনো ভাইয়া আমাদের বাসায় নিয়ে যায়নি। কিভাবে যাবে? আমি তো দেশে ছিলাম না। ও। পুরো কথা শেষ করতে পারল না শ্রেয়সী। তার আগেই কোথা থেকে মিডিয়ার লোকেরা চলে এলো হুট করে। রুদ্র চরম বিরক্ত হলো। তাড়াহুড়ায় মাস্ক পরতে একদম ভুলে গিয়েছিল। আরশাদ হাঁপাতে হাঁপাতে দৌড়িয়ে এলো। প্রিয়ম রাগ করে বলল, কি ব্যাপার বন্ধু, কেমন লাগছে তোমার? শারাপ ইডিয়েট। রুদ্র চোখের ইশারায় শ্রেয়সীকে ভেতরে যেতে বলে সে কোনো রকমই ভিড় ঠেলে গাড়িতে উঠে বসল। প্রিয়মকেও তার সাথে টেনে উঠালো। কি করেছিস? কি করেছিস? আমাকে কেন উঠালি? বোনের মতো তো তোরও মাথায় গোবর ভরা। তোকে না আনলে ওখানে থাকতিস তুই? তাই মনে হয় তোর? এই বুদ্ধি নিয়ে সিআইডিতে জব হলো কি করে তোর, বলতো? রুদ্র তার জব সম্পর্কে জানে। এতে সামান্য অবাক হলো প্রিয়ম। তুই কিভাবে জানিস? রুদ্র রহস্যময় ভঙ্গিতে হেসে বলল, এসব জানা এই রুদ্র প্রতাপ চৌধুরীর বাঁ হাতের খেল। এসব কেন করছিস? তোকে বলার প্রয়োজন মনে করছি না। প্রিয়ম তাকে আর কোনো প্রশ্ন করল না। সে জানে হাজার চেষ্টা করলেও রুদ্র তার প্রশ্নের উত্তর দেবে না। তার যা বোঝা সে বুঝে গিয়েছে। অন্তিকা আজ একাই এসেছে ভার্সিটিতে। সে চুপচাপ ভগ্ন মনে বসে আছে ক্যাম্পাসে। তখনই ঠাস করে কেউ একজন এসে বসলো তার পাশে। চৌকে পাশে তাকালো সে। অন্তুকে দেখে আরো অবাক হলো। অন্তু বলল, কি ব্যাপার, তুমি একা বসে আছো যে? তোমার সঙ্গী সাথী কই সব? ওরা আজ আসেনি। অন্তু কিছুক্ষণ অন্তিকার দিকেই শীতল দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থেকে সেখান থেকে উঠে চলে গেল। আশাহত হলো অন্তিকার হৃদয়। তার প্রশ্নের উত্তর দিলে কি এমন ক্ষতি হতো? না স্যার। চট করে রুদ্রের কিছু একটা মনে পড়ল। তার স্যার কি এখন বউকে নিয়েও গবেষণা শুরু করবে নাকি? শ্রেয়সীর জন্ম নিবন্ধনে চোখ বুলিয়ে রুদ্র মুখে উচ্চারণ করল। এক মুহূর্ত দেরি না করে রুদ্র ফোন লাগালো শ্রেয়সীকে। ফোন পিক করতেই শ্রেয়সীকে কোনো কথা বলতে দিল না রুদ্র। জিজ্ঞেস করলো, তোমার বাবার ফুল নেম বলো শ্রেয়সী। ফোন দিয়ে হুট এমন প্রশ্ন করায় কিছুটা অবাক হলো কন্যাটি। আগে তো এভাবে কখনো কথা বলেনি। তবুও কথা না বাড়িয়ে বলল, ইমতিয়াজ মির্জা। ধমকে উঠল রুদ্র। ফুল নেম বলো ইডিয়েট। কেঁপে উঠল শ্রেয়সী, কাপা কণ্ঠে বলল, ইমতিয়াজ মির্জা ইয়াজুল। আগে বলনি কেন? বাবা এই নাম বলতে নিষেধ করেছিল। চল শক্ত হলো পুরুষটির, যেন সবটা পরিষ্কার তার কাছে। বাসার অ্যাড্রেস বলো, কুইক। আনিস শেখের ফোন পেয়ে আবারও ছুটে এলেন তুলি বেগম স্বামীর নিকট। এবারই কপালে ভাঁজ পড়ল ইমতিয়াজ মির্জা। কিছুটা ভয় পাচ্ছেন তিনি। কি ব্যাপার ইমতিয়াজ সাহেব, আমার প্রস্তাব কি ভাবলেন? কিছু না। আনিস শেখ খেয়ে উঠল এবার। কি কিছু না কিছু করছেন? আমার ছেলে অরুষের সাথে যদি আপনার ছোট মেয়ের বিয়ে না দেন, ঢাকা থেকে তুলে নিয়ে আসবো। কি ভেবেছেন? কি ভেবেছেন কি ঢাকায় পাঠালেই তার নাগাল পাবে না আমার ছেলে?
আর আপনার চেয়ারম্যানগিরিও একদম ছুটিয়ে দেব। ইমতিয়াজ মির্জা এবার নিজেকে প্রচণ্ড অসহায় বোধ করে নিজের ভুলের শাস্তি সে পাচ্ছে হারে হারে। এবার তার ছেলেকে বিষয়টা জানাতেই হবে। চারিদিকে গভীর অন্ধকার অন্ধকার, মাটির নিচে সুরঙ্গে যেন তা অধিক প্রকাশ পাচ্ছে। দ্য হোয়াইট স্ন্যাক্স এর প্রবেশ পথে এক অতীব সুন্দরী মুখোশ পরা রমণীর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে পিয়ম। কাউকে আর সঙ্গে আনেনি সে। তার ধারণার রমণীটি যদি এ হয়, তাহলে সে একাই 100টা অ্যাকশন নিতে পারবে এই রমণীর বিরুদ্ধে। ব্রেকিং নিউজ, সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরীর এক্সপার্ট মুভির রিলিজ মিটিং হবে আগামীকাল সকাল 10টায়। প্রথমবার রিলিজিংয়ের এক সময় সে নিজে থাকছে। ভক্তরা এই সুযোগ হাতছাড়া করতে কিছুতেই রাজি নয়। সকালে স্ট্যাটাস দিয়ে জোকার মামাকে ফুল ভর্তি করে ফেলেছে। আপনারা আসবেন তো? আমরা তো অবশ্যই যাব আপনাদের জন্য। একটা গোপন কথা বলি, আপনারা না আসলে কিন্তু আমাদের নিউজের ভিউজও হবে না। কি আজব, এটা কি ভিউজ বাড়ানোর নতুন কোনো প্রক্রিয়া? শ্রেয়সী ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে গিয়ে বিরক্তিতে তার কপাল কুঁচকে এলো। জোকার মামার আন্ডারে থাকা মেয়েগুলো এত অসভ্য কি করে হয়? একটা নায়ককে নিয়ে এত মাতামাতি করার কি বা আছে? কত বড় ছ্যাঁচড়ামো শুরু করছে সবগুলো অসভ্য মেয়ের দল সবগুলো। আরে একটা মুভি নয় রিলিজ হবে, তাই এত বিরাট কিছু তো হয়ে যায়নি, তাই না? আর রুদ্রকেও বলিহারি, এত লাভ রিয়াক্ট দেওয়ার কি আছে ওই অসভ্য মেয়েগুলোর কমেন্টে? আপনারা বুঝেছেন তো শ্রেয়সীর কথাগুলো? কোথাও কি পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে, কোথাও বেজে উঠল গানের সুর। ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। বোকামে বুঝলো না যে সুপারস্টারের এত সময় কই সামান্য ভক্তদের মেসেজে রিপ্লাই করার। এগুলো তো তার কর্মীদের কাজ। সকাল 9:30টায় শ্রেয়সী ভার্সিটিতে পৌঁছালো। গিয়ে দেখলো 5 বাদর গোল হয়ে ক্যাম্পাসে বসে কি বিষয় নিয়ে আলোচনায় মেতেছে। শ্রেয়সী এগিয়ে যেতেই সব চুপ হয়ে গেল। আশ্চর্য, তাকে দেখে চুপ করার কি আছে? শ্রেয়সী যেতেই সায়মী উঠে দাঁড়িয়ে তার হাত চেপে ধরল। সকলেই উঠে পড়ল। চল একটা জায়গায় যাব, বিশাল মজা হবে। সায়মীর কথায় শ্রেয়সী মিছে বিরক্ত ভাব প্রকাশ করে বলল, আমি কোথাও যাচ্ছি না, আমার ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টের ক্লাস আছে। রাহুল মুখ বাঁকালো তার কথায়। ওনার একটারই তো ক্লাস আছে, আমাদের তো নেই। এসব ঢঙ্গি কথা তোর বালতিতে ভরে রাখ। এই ওকে নিয়ে আয় তো। 5 বাদর তাকে বগল দাবা করে টেনে নিয়ে এলো প্রচণ্ড ভিড় ভাট্টার মধ্যে। এতক্ষণে তার বুঝতে বাকি নেই বাদরগুলো কেন তাকে এখানে নিয়ে এসেছে। তার মন পাখি খুশি হলেও সেটা তো সবাইকে বুঝতে দেওয়া যায় না। শ্রেয়সী নিভৃতে যতনে গড়া ভালোবাসা অন্য কেউ কেন বুঝবে? শ্রেয়সী রাহুল ও আরাফাতকে রাগল করে বলল, কি ব্যাপার তোদের? মেয়ে মানুষ না হয় সুপারস্টারের জন্য পাগল হইতেই পারে, কিন্তু তোরা লিঙ্গের কি কোনো প্রবলেম হলো নাকি রে? ডক্টর দেখাচ্ছিস তো ঠিকঠাক? কি ওষুধ দিয়েছে রে? শ্রেয়সীর প্রতি উত্তরে খেকিয়ে উঠল দুজনে। অবশ্যই নয় কি? শোন, আমরা তোদের মেয়েদের মতো শুধু রূপ দেখে লুচ্চামি করে বেড়াই না, অন্যের জামাইয়ের দিকে নজর দেই না, বুঝছিস? আমরা তার অ্যাক্টিং এর ভক্ত, বুঝেছিস? অ্যাক্টিং এর। চারজনেই চেতে গেল তাদের কথায়, কিন্তু কিছু বলতে উদ্যত হতেই আগে গাড়ির শব্দে সেদিকে ধ্যান দিল তারা। পরপর 3টে গাড়ি এসে থামলো মঞ্চের সামনে। প্রথম এবং লাস্ট গাড়ি থেকে বেরিয়ে এলো গার্ড। মাঝের গাড়ি দরজা খুলে দিল একজন গার্ড। বেরিয়ে এলো সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরী। চারিদিকে হই হুল্লোড় করছে মেয়েগুলো। সুপারস্টারের পরনে স্যুট বুট, চোখে সানগ্লাস। আজ মুখে মাস্ক নেই, তার পরার দরকারও নেই। শ্রেয়সী মুখ বাঁকালো। ঢং, রাতের বেলা একা একা ড্রাইভিং করে সারা শহর চষে বেড়ায়, সে এখন এসেছে এক গাদা গার্ড সঙ্গে করে। কি ভাব, ফাজলামির জায়গা পায় না বেটা। একে 3 বেলা কেলানি দেওয়া উচিত, টাকা পেলেই উড়াতে হবে। সবার অলক্ষে সুপারস্টার কি রোজ চশমার আড়ালে তার প্রেয়সীর দিকে তাকালো? হয়তো শ্রেয়সীর মস্তিষ্কেও অন্য কথা আওড়ালেও তার মন পাখি তো ঠিকই ভিন্ন কথা আওড়াচ্ছে। সুদর্শন সুপারস্টার, তাহলে মস্তিষ্কের কথাগুলো কি শুধু মনের কথা পাত্তা না দেওয়ার পায় তারা?
রুদ্র নিজ আসনে গিয়ে বসে পড়ল একদম সাহেবের মতো। অবশ্যই সাহেবের থেকে কম কিসে সে। সকল সাংবাদিক নিউজ চ্যানেলের লোকজন এগিয়ে যাচ্ছে সুপারস্টারের কাছে। সবাই ভিন্ন ভিন্ন কোশ্চেন করছে। সুপারস্টার, আপনি কবে বিবাহ করবেন? আপনার মুভির মাধ্যমে কি অভিজ্ঞতা হলো? মুভি এত সাপোর্ট দেখে আপনার অনুভূতি কি? এতদিন আপনার কোনো প্রেস মিডিয়ার ঝামেলায় আসেননি, আজ হঠাৎ কি কারণ? এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে?